বুকনুক বাংলায় সবাইকে আমন্ত্রণ। আজকে আমি পড়ছি সমরেশ মজুমদার রচিত তার বিখ্যাত উপন্যাস কালবেলা। ডিম খাবেন? ডিমের ঝোল রুটি? বাহ, খুব ভালো, করে দেব। ডিমের ঝোল রুটি খুব মজাই। টাকা এখন নেবে? থাক, খেয়ে না হয় দেবেন। লোকটি ওদের পেছনে পেছনে ঘর অবধি এলো। দরজাটা ভেজানো। অনিমেষ সেটা খুলে দেখলো টেবিলে একটি হারিকেন জ্বলছে। দারোয়ান বলল, বিজলি আলো জ্বালাবেন না বাবু, লোকে টের পাবে। একটু বিরক্ত হলে অনিমেষ বলল, ঠিক আছে। দরজা ভেজিয়ে লোকটি বিদায় হবার পর অনিমেষ বলল, কেমন চোর চোর লাগছে নিজেকে। এইভাবে মাথা নিচু করে থাকতে ভালো লাগে না। উপায় না থাকলে কি করা যাবে? কত লোক বাচ্চা কাচ্চা নিয়ে শীতে খোলা মাঠে দাঁড়িয়ে আছে, তাদের কথা ভাবো। মাধুলতা গায়ের চাদর খুলে প্যাকেটটা হাতে নিয়ে চিন্তা করছিল। তারপর কি ভেবে সেটাকে একটা আলমারির মাথায় রেখে দিল। ব্যবস্থা না করে যারা আসে তাদের তো ভুগতে হবেই। অনিমেষ এগিয়ে গিয়ে হ্যারিকেনের পোলতেটা বাড়িয়ে দিতে গিয়ে দেখলো সেটা কাজ করছে না। ঘরের মধ্যে কেমন যেন ভুতুরে আলো ম্যারম্যার করছে। মাধবীলতা বলল, আমরা কি ব্যবস্থা করে এসেছিলাম? আমাদের সঙ্গে বাচ্চা কাচ্চা নেই। নেই বলে ফেলল মাধবীলতা। অনিমেষ ভ্রুকুচকে তাকিয়ে শেষ পর্যন্ত হেসে ফেলল। ইয়ার্কি হচ্ছে? ইয়ার্কি কেন? তোমার মতো বৃদ্ধ রাজবাড়ি মানুষের সঙ্গে ইয়ার্কি মারতে পারি? মাধবীলতা খাটের উপর গুছিয়ে বসল। অনিমেষ বলল, আমি বৃদ্ধ রাজভারী? তা নয় তো কি। ইউনিভার্সিটিতে পড়া একটা ছেলে সবসময় গোমরা মুখ করে থাকবে, যেন পৃথিবীর সব দুশ্চিন্তা তার মাথায়। চমৎকার। কথাটাই প্রথম কেউ আমাকে বলল। তোমার দুর্ভাগ্য। হঠাৎ এই কথা মনে হচ্ছে কেন? হঠাৎ নয়, আজ অবধি আমাকে নিয়ে তুমি কোনো সিনেমা দেখতে যাওনি। এই বয়সে ছেলেরা সত্যজিৎ রায়, মৃণাল সেন নিয়ে কত আলোচনা করে। সময় বসুর বীরবর নিয়ে তর্ক করে। তুমি করো না? তোমার ব্যবহার একটু অ্যাবনর্মাল না? কথাটা অনিমেষের মাথায় কখনো আসেনি। সে মাধবীলতার প্রতিবাদ করলো না। এসে বলল, কি হয়েছে তোমার? কিছু নয়। এগুলো বলছো কেন? অবশ্য আমার বিন্দুমাত্র আপত্তি নেই। মাধবীলতা হাসবার চেষ্টা করলো। অনিমেষ এগিয়ে গিয়ে বিছানায় বসে মাধবীলতার মাথায় হাত রাখলো। আমার সঙ্গে ঝগড়া করছো কেন? ঝগড়া করি না তো। তাহলে এত কড়া কথা শোনাচ্ছ যে? সবাই তো এরকম হতে পারে না। এরকম হওয়ার কথা আমি বলিনি। প্রায় অজান্তেই অনিমেষ মাধবীলতার মাথায় হাত দিয়েছিল। মাধবীলতার মুখ এখন গম্ভীর, অথচ ছেলে মানুষের কতগুলো রেখা সে মুখে অদ্ভুতময় খেয়াল করছে। অনিমেষ খুব ধীরে ওর চুলে হাত বোলাতে লাগলো। মাধবীলতা মুখ নামিয়ে অনিমেষের বাজুতে গাল রাখল। নরম এবং উষ্ণ চাপ অনিমেষকে বিহ্বল করে তুলেছিল। সে মুখ ফিরিয়ে মাধবীলতার দিকে তাকাতেই দেখলো তার দুগাল বেয়ে জলের ধার নামছে। বিস্মিত অনিমেষ জিজ্ঞেস করলো, তুমি কাঁদছো? মাথা নেড়ে না বলল মাধবীলতা, কিন্তু চোখের জল মোছার কোনো চেষ্টা করলো না। অনিমেষ কিছুক্ষণ ওইভাবে নীরবে বসে থেকে ধরা গলায় বলল, লতা, এখনও সময় আছে, তুমি ভেবে দেখো। মাধবীলতার চোখের দৃষ্টি স্থির হয়ে গেল। সেই মুখ সামান্য তুলে অনিমেষের দিকে তাকালো। অনিমেষ বলল, তুমি যাই বলো না কেন, আমি তো ক্রমশ অনিশ্চয়তার দিকে যাচ্ছি। জানি কোনো একদিন আমাদের বিয়ে থা করার সুযোগ আসবে কিনা। কলকাতা শহরে একটি যুবতী মেয়ের পক্ষে কোনো নিশ্চয় প্রতিশ্রুতি ছাড়া অনন্তকাল অপেক্ষা করা সম্ভব নয়, সেটা আমি বুঝব। মাধবীলতার গলার স্বর শক্ত। না, আমাদের এই সমাজে একটা মেয়ে একলা বিপ্লব করতে পারে না। বললাম তো সমস্যা আমার। আমি তোমার বিপ্লবের ব্যাপারে যখন কথা বলছি না, তখন তুমি আমাকে আমারটা ভাবতে দাও। কিন্তু? কিসের কিন্তু? আমার জন্য একটা মেয়ে এভাবে অপেক্ষা করবে, অথচ আমি তাকে এক ফোঁটা সুখ দেবার ক্ষমতা আমার নেই। সুখের তুমি কি জানো? অনিমেষ বলতে যাচ্ছিল, কিন্তু মাধবীলতা খুব দ্রুত তার হাত চাপা দিল। কথা বলো না। আমার চেয়ে সুখী পৃথিবীতে কেউ নেই। সুখ তো সারা জীবন ধরে সমুদ্রের মতো দুলতে পারে না, এক বিন্দুতে মুক্তোর মতো স্থির হয়ে থাকে। আমার কাছে এই মুহূর্তটুকুর চেয়ে দামি আর কিচ্ছু নেই। অনিমেষ দুহাতে মাধবীলতাকে জড়িয়ে ধরতেই মাধবীলতা মুখ উঁচু করে তাকে চুম্বন করল। মুহূর্তেই সব বাদ ভেঙে অনিমেষের। এই মেয়ে, যার মুখ হাজারো পদ্মের চেয়ে সুন্দর, যার শরীর স্বপ্নের আলোয় উজ্জ্বল, তাকে এমন করে কাছে পেয়ে তার সমস্ত বিবেকের দরজা হুট করে খুলে গেল। প্রচণ্ড ঝড় উড়ে যাওয়া পাতার যেমন ব্যক্তিগত ক্ষমতা থাকে না, তেমনভাবে সে টালমাটাল হলো। মাধবীলতার মেয়ে, যে কিনা প্রতিটি কথা ওজন দিয়ে বলে, অনাবশ্যক কৌতূহল দেখায় না, নিজেকে যন্ত্রণা দিয়েও মুখ খুলে কষ্টের কথা বলে না, সে অনিমেষকে আঁকড়ে ধরল লতার মতো আন্তরিকতায়।
যেমন করে প্রথম বৃষ্টি পতনের সময় মাটি সোদা গন্ধ ছড়ায়, যেমন করে রোদ্দুরে পুজোর গন্ধ এলে কাশ গাছ সাদা ফুলে ফুলে মরে যায়, ঠিক তেমনি করে নিজেকে তুলে ধরল। ঝড়ের মতন সে সমস্ত কৃপণতা ছেড়ে অনিমেষকে গ্রহণ করল আকণ্ঠ আশরীর। ঝড় থেমে গেলে চারধার কেমন নিস্তব্ধ হয়ে যায়। ভেঙে যাওয়া প্রকৃতির ছড়ানো ছিটানো চেহারা এমন একটা রিক্ততা থাকে যা বেশিক্ষণ সহ্য করা যায় না। মাধবীলতা বালিশে মুখ গুজে শুয়েছিল। অনিমেষ সেদিকে তাকাতে সাহস পাচ্ছিল না। উত্তেজনায় মুখ যে বুদ্ধির হদিস থাকে না, সেটি এখন তাকে আচ্ছন্ন করে রাখল। সে উঠে বসতেই মাধবীলতার হাত তাকে আঁকড়ে ধরল। অনিমেষ দেখল মাধবীলতার মুখ এখনো অন্যদিকে ফেরানো, অথচ তার প্রতিটি নড়াচড়া সে টের পাচ্ছে। উঠো না। মাধবীলতার গলার স্বর পাল্টে গেছে। অনিমেষ আবার নিঃশব্দে ওর পাশে শুয়ে পড়ল। এতক্ষণ উন্মাদনায় যেগুলো টের পায়নি, এখন সেগুলো অনুভবে এলো। মাধবীলতার শরীরের গন্ধ, স্পর্শ, পাশাপাশি থাকার একটা আবেশ তাকে আচ্ছন্ন করলো। কিন্তু এসব সত্ত্বেও তার মনে হচ্ছিল সে আজ তার জীবনের অন্যতম পাওয়ার দিনটিকে আচ্ছন্ন করল। সে ব্যবহার করতে পারল না। এমন তাড়াহুড়ো করে কোনো রকমের মানসিক প্রস্তুতি ছাড়া যৌবনের ব্যবহার সে কখনো চায়নি, অথচ বাস্তবে তাই হয়ে গেল। অনেকক্ষণ বাদে অনিমেষ কথা বলল। নিজের গলার স্বর এখন নিজের কাছে অচেনা লাগছে। তুমি রাগ করেছ? মাধবীলতা তখনও একই ভঙ্গিতে শুয়ে বালিশ থেকে মুখ সরায়নি, শুধু তার একটা হাত অনিমেষের হাত আঁকড়ে ধরে আছে। প্রশ্নটা কানে যেতেই ধীরে ধীরে হাত ছেড়ে দিয়ে চিৎ হলো। তারপর খুব শান্ত গলায় বলল, কেন? কেন? অনিমেষ ধাক্কা খেল। এই কেন উত্তর সে কী করে দিবে? এখন উত্তর না দেবার প্রশ্ন করা লজ্জা সে চুপ করে রইল। মাধবীলতা কিন্তু বিষয়টা থামাতে চাইল না। উত্তর দিলে না যে। অনিমেষ বলল, আমি এভাবে চাইনি। মাধবীলতা ঠোঁট নাড়ল। ও। অনিমেষ খোলাখুলি বলল, তোমার যোগ্য হয়ে তোমার মর্যাদা দিয়ে তোমাকে গ্রহণ করার সঙ্গে আজকের এই ঘটনাটা মেলাতে পারছি না। বিশ্বাস করো, আমি এক মুহূর্ত চিন্তা করিনি এরকম কিছু ঘটতে পারে। মাধবীলতা তার দুই চোখ অনিমেষের মুখের উপর রেখে বলল, তুমি কি আমার যোগ্য নও? তুমি কি আমায় অমর্যাদা করেছ? আমি ছাড়া অন্য কাউকে তুমি স্ত্রী বলে ভাবতে পারতে? না, কখনো না। তাহলে কি? তাহলে নিজেকে এত অপরাধী ভাবছো কেন? তোমার মুখ থেকে এই কথা শুনতে আমার খারাপ লাগছে। কিন্তু আশঙ্কা কথাটি বলতে গিয়ে অনিমেষ চুপ করে গেল। মাধবীলতা হেসে ফেলল। তোমাকে বিব্রত করব না। অনিমেষ বলল, আমি তোমাকে বুঝতে পারি না। মাধবীলতা দু হাতে অনিমেষকে জড়িয়ে ধরে তার বুকে হাত রাখল। তোমাকে কিচ্ছু বুঝতে হবে না, তুমি শুধু এমনি করেই ভালোবেসো। অনিমেষ এখন শান্ত। মনের মধ্যে যে কাটা ফুটেছিল তার দপদপানি না কমলেও এই মুহূর্তে মাধবীলতার আলিঙ্গনে সে অনাস্বাদিত আনন্দ পেল। নারী পুরুষের আলিঙ্গনে কামবোধ ছাড়াও এক ধরনের আনন্দ আছে, তার অস্তিত্ব জেনে সে পূর্ণ হলো। দরজায় শব্দ হতে মাধবীলতা লাফ দিয়ে উঠে বসল। অনিমেষ দেখল সে দ্রুত চুল ঠিক করে নিয়ে শান্ত ভঙ্গিতে দরজা খুলে দিয়ে উঠে পূর্ণ হলো। দরজায় শব্দ হতে মাধবীলতা লাফ দিয়ে উঠে বসল। দারোয়ান খাবারের থালা নিয়ে ঘরে ঢুকে ওদের দিকে একবার রসালো চোখে তাকিয়ে ওগুলো রেখে বেরিয়ে গেল। মাধবীলতা দরজা ভেজিয়ে বলল, এসো, খেয়ে নেবে। অনিমেষেরও আলস্য লাগছিল। একটু বাদে, ওহো, তোমার দেরি হয়ে যাবে, অনেক রাত হয়েছে। কথাটা মনে করিয়ে দিতে অনিমেষ তড়াক করে খাট থেকে নামলো। নেমে ঘুঁটি দেখল, সত্যি প্রায় সব শেষ। এখন থেকে গোয়ালপাড়া যেতে হলে কত সময় লাগবে তার জানা নেই। শুনেছে অফিসের পাশ দিয়ে যে রাস্তাটা শান্তিনিকেতনের দিকে উল্টো দিকে গেছে, সেটি দিয়ে মাইলখানেক যেতে হবে। সে দেখল মাধবীলতা তার সামনে খাবারের থালা নিয়ে চুপচাপ দাঁড়িয়ে। অবাক হয়ে সে জিজ্ঞেস করলো, তুমি খাবে না? এখন ভালো লাগছে না, পরে খেয়ে নেব। কি আশ্চর্য, নাও, খেয়ে নাও। না গো, তুমি খাও। কী ব্যাপার? বলছি তো পরে খাবো, তুমি আর দেরি করো না। অনিমেষ আর কথা বাড়ালো না। খাওয়া দাওয়া শেষ করে বলল, লোকটাকে বলে যাচ্ছি কাল ভোরে বাসনপত্র নিয়ে যাবে, আর সেই সময় টাকা দিয়ে দেবো। তুমি খেয়ে শুয়ে পড়ো, আমি শিগগিরই ফিরে আসছি। ঠিক আছে। অনিমেষকে এগিয়ে দিয়ে দরজায় দাঁড়ালো মাধবীলতা। অনিমেষের খুব খারাপ লাগছিল মাধবীলতাকে একা একা এভাবে ফেলে যেতে। অন্তত একটু আগের ঘটনার পরে তার চলে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু নিজেকে শক্ত করলো সে। দরজা খুলে একবার পেছনে তাকাতেই মাধবীলতা মুখ তুলে হাসলো। এসো, আমি তোমার জন্য জেগে থাকবো। সন্ধে পার হয়ে গেছে অনেকক্ষণ। সেটা পেরোলেই শান্তিনিকেতনের শীতের কোলে মুখ লুকোয়। আজ মেলা মাঠে সারা রাতের উৎসব, কিন্তু এই শ্রীনিকেতনের পথে অথই ঘুম।
এরকম একটা কাণ্ড এই শহরে হচ্ছে তা বোঝা যাচ্ছে না এই পথে হাঁটলে। আর রাস্তায় একটাও মানুষ নেই, আশেপাশে বাড়ির দরজা জানালা বন্ধ। অনিমেষে হাঁটতে খুব ক্লান্ত বোধ হচ্ছিল। পকেটে যা টাকা পয়সা আছে তাতে একটা রিক্সা অনায়াসেই করা যেতে পারে, কিন্তু সন্ধেবেলাতে বোঝা গেছে শীতের রাত রিক্সায় চাপা কী বোকামি। ঠান্ডাটা জোরে জোরে হাঁটলে কমে লাগে, কিন্তু জোরে জোরে হাঁটার মেজাজি আসছে না আজ। বারবার ঘুরে ফিরে মাধবীলতার মুখ ওর সামনে এসে দাঁড়াচ্ছে। স্ফীত অধর, চোখ মাধবীলতার, সমস্ত শরীর এখন ওই মাধবীলতার স্পর্শে আচ্ছন্ন। জীবনে প্রথমবার একটি নারী শরীরের রহস্যে আচমকা ঢুকে পড়ল। এখন বেরিয়ে এসে মনে হচ্ছে কিছুই জানা হলো না, কিন্তু প্রথম অভিযানের রহস্যটুকু আর রইল না। শান্তিনিকেতনের রাস্তায় এই নির্জন রাতে হাঁটতে অনিমেষে মনে হলো আজ একটু আগে কোথায় যেন একটা গিট পড়ল। দাদু, পিসিমা বা ছোটো মা যে গিট দিতে পারেনি, রক্তের সম্পর্কে যে টান তাকে জড়াতে পারেনি, এখন যেন সেই অনুভব তাকে আচ্ছন্ন করেছে। মনে হচ্ছে সে আর একা নয়। মাধবীলতা যতই বলুক এ ব্যাপারে অনিমেষের কোনো দায়িত্ব নেই, কিন্তু অনিমেষ সে কথা কিছুতেই মানতে পারবে না। কোনো অপরাধ বোধ নয়, পেছনে ছায়া রেখে হেঁটে যেতে ইচ্ছে হয় না। ছায়া থাকবে পায়ের তলায়। বোলপুর কোঅপারেটিভ স্টোরের সামনে গিয়ে সে পৌঁছলো, তখন কুয়াশায় হিম ঝরছে। অনুমানে বোঝা যায় গোয়ালপাড়ার রাস্তাটা বাদিকে। তবু কাউকে জিজ্ঞাসা করে নেওয়া দরকার। সে দেখলো একটি খালি রিক্সা বেশ কুড়িমি করে বাদিক থেকেই আসছে। ওকে দেখে লোকটা থামলো। মেলায় যাবেন বাবু? অনিমেষ ঘাড় নাড়ল। না, গোয়ালপাড়ায় যাবার রাস্তায় দিকে। লোকটা নীরবে ঘাড় নাড়ল, তারপর প্যাডেল ঘুরিয়ে মেলার দিকে গেল। বোধ হয় এত রাতে সে গোয়ালপাড়ায় যেতে রাজি নয়। দুপাশের বাড়িগুলো ঘুমোচ্ছে। সুন্দর রাস্তাটা দিয়ে হাঁটতে গিয়ে অনিমেষের মনে হলো এখন যদি কেউ প্রশ্ন করে কী কারণে সে গোয়ালপাড়া যাচ্ছে, তাহলে উত্তর দেওয়ার কিছুই থাকবে না। সুবারদার কথা মতো যদি পুলিশ সতর্ক থাকে তাহলে এ পথেই তাকে ধরে পড়ার সম্ভাবনা আছে। কারণ সে ছাড়া যখন কোনো মানুষের দেখা যাচ্ছে না, তখন অনিমেষ দাঁড়িয়ে পড়ল। অথচ চোখের সামনে অন্য কোনো পথও দেখা যাচ্ছে না। সরাসরি হেঁটে যাওয়ার মধ্যে বেহিসাবি ঝুঁকি আছে, অন্তত রাতে এক ধার দিয়ে হাঁটতে গেলে। বেশ কিছুটা যাওয়ার পর দুপাশের ঘরবাড়ি কমে এসে খোলা মাঠ দেখা দিল। পিচ ফুরিয়ে গিয়ে কাটামাটির পথ এখন পায়ের তলায়। বাদিকে দূরে কালো জঙ্গলের রেখা। একটা শাঁখো মতো পেরিয়ে অনিমেষ থমকে দাঁড়ালো। এবার পথটা দুভাগ হয়ে গেছে। একটা গেছে সোজা, অন্যটা গেছে ডান দিকে নালার পাশ ধরে এঁকে বেঁকে উপর উঠে গেছে। তালগাছের মতো লম্বা লম্বা একহারা গাছ ঝাপসায় আকাশের পটভূমিকায় চোখে পড়ছে। এতক্ষণ আকাশে এক ধরনের ঘোলাটে আলো ছিল, কিন্তু এখন কুয়াশারা যত ঘন হচ্ছে তত হারিয়ে যাচ্ছে। বেশি দূর তো বটেই, কাছের জিনিসও ভালো করে নজরে পড়ে না, সব ঝাপসা। এবং এই ফাঁকা আকাশের নিচে দাঁড়িয়ে হঠাৎ সমস্ত শরীর ঠকঠক করে কাঁপতে লাগলো। নিজের দাঁতের কর্তৃত্ব হারিয়ে গেল নাকি হঠাৎ? দুটো পথের কোনটি গোয়ালপাড়ায় গেছে, নিজের উপর খুব রাগ লাগছিল। বিকেলে স্থানীয় বাসিন্দাদের কাছে এই ব্যাপারে খোঁজখবর নিয়ে রাখা উচিত ছিল। চারপাশে ফাঁকা, শীতের কামড় খুব। অনিমেষ একটা গলা শুনতে পেল, কেউ গান গাইতে গাইতে আসছে। চমৎকার গলায় শ্যামাসঙ্গীত গাইছে কেউ। অনিমেষ নিজেকে আড়াল করার জন্য কোনো উপায় না দেখে চুপচাপ দাঁড়িয়ে রইল। একটু বাদেই লোকটা সামনে এসে ওকে দেখে গান থামালো। তারপর জিজ্ঞাসা করলো, মানুষ মনে হচ্ছে? অনিমেষ ওকে দেখে আশ্বস্ত হলো। লোকটি ওর মাথা থেকে পা পর্যন্ত বারংবার দেখছে এবং হেসে বলল, গোয়ালপাড়া কোন দিকে? উদ্দেশ্যটা কি? অনিমেষ বুঝলো লোকটি মাতাল, পুলিশের চরও হতে পারে, কিন্তু এখন তো কিছু উপায় নেই। তবুও রহস্য করে বলল, দুটো রাস্তা তো, কোনটা দিয়ে যাব তাই জানতে চাইছি। সঙ্গে সঙ্গে মাথা নেড়ে উঠল লোকটা। ও বাবা, ফাঁকি দিয়ে পথ জেনে নেওয়া? ঠিক রাস্তা জানতে পারে না বলেই তো মানুষ মরে। মেলা থেকে? অনিমেষ ঘাড় নাড়ল। খবর কে দিল? কিসের খবর? জ্ঞান দেখি টন, মচকায় কিন্তু ভাঙে না। আরে বাবা, মায়েদের কাছে পোয়াতিদের লজ্জা করার কিছু নেই। গোয়ালপাড়ায়? চলুন, আমিও যাচ্ছি। আবার কথা? কিন্তু রাত হলো কত? বেশি মান না দিলে তো গরিব ছেলে দোকান খুলবে না, 10টায় বন্ধ করে। আজ মেলা, যদিও তা আপনি নতুন লোক, আপনাকে দেখে মন ভজানো যাবে। লোকটা হাঁটা শুরু করলো, পেছনে অনিমেষ। তবু সন্দেহ, তাই জিজ্ঞেস করলো, আপনি কি গোয়ালপাড়ায় যাচ্ছেন? আর কোথায় যাব বাবা? আমার মক্কা বলো আর কাশি বলো, ওটা সবই ওই গোয়ালপাড়া। এত বড় দেশি মালের কারখানার বীরভূমে কটা আছে? না, ভেজাল পাবে না, কেউ মাল খেয়ে মরেনি আজ পর্যন্ত।
না খেয়ে মরেছে। না খেয়ে আমার বন্ধুরা কেউ মাল খায় না, বাপ মা ভাই কাকা কেউ না, কিন্তু অর্ধেক লোক চলে গেছে। আমি শালা মাল খেয়ে চড়ে বেড়াচ্ছি। আপনার বাড়িটা ওখানেই? অনিমেষ এতক্ষণে লোকটাকে বুঝে নিয়েছে। সে ভাব জমানোর চেষ্টা করলো। লোকটা প্রথমে কোনো উত্তর দিল না, গুম হয়ে জোরে জোরে হাঁটতে আরম্ভ করলো। পরিবর্তনের কারণ অনিমেষ বুঝতে পারছিল না। দরকার নেই বেশি কথা বলা, একবার গ্রামটা চোখে পড়লেই সরবে সে। বেশ কিছুক্ষণ চুপচাপ হেঁটে লোকটা নিজে মনে বলল, এ শালা আমার চেয়ে বড় মাতাল। মেলা তোকে ঠিক গন্ধে গন্ধে নিয়ে এসেছে, আবার বলে কিনা ওটা আমার বাড়ি কিনা। মালখানাকে যে বাড়ি বানায় সে শালা সঙ্গত করতে নেই। অনিমেষে হাসি পাচ্ছিল শুনে। সে চট করে জিজ্ঞেস করলো, কেন? বড় মাতাল ছোট মাতালের মাথায় হাত বোলায়, আমার পাশে মাল খাওয়ার মতলব? লোকটা আরও জোরে জোরে পা চালালো। অনিমেষ ইচ্ছে করে দ্রুত বাড়িয়ে দিল। লোকটা পরিমরি করে ছুটছে। ক্রমশ একটা গ্রামের আদল নজরে এলো। অন্ধকার আবছা ঘর। গ্রামের গায়ে এসে অনিমেষ খেয়াল হলো সেই মাতাল লোকটা উধাও হয়ে গেছে। কাছাকাছি কোথাও তার অস্তিত্ব নেই। মাতালরা নাকি নেশার সময় খুব উদার হয়, এই লোকটি স্রেফ খাওয়াতে হবে ভেবে এমন করলো? কাঁচা লাল মাটির পথ, মাটির ঘোরদোর। গ্রামে ঢুকে অনিমেষ চমকে গেল। সেই ছেলেবেলা থেকে বাংলাদেশের যে গ্রামের ছবি সে বইয়ে দেখে এসেছে, এখন ঠিক চোখের সামনে। এই ছবির সঙ্গে উত্তর বাংলা গ্রামের কোনো মিল নেই। অবশ্য এখন এই রাতে ঘরের বাইরে কোনো মানুষ নেই, যেন একটা পরিত্যক্ত গ্রাম সে একা হাঁটছে। নির্দেশ মিলিয়ে মিলিয়ে সে সঠিক বাড়ির সামনে গিয়ে উপস্থিত হতেই সিটি শুনতে পেল। অনিমেষ এই গোপন ইশারার হদিস জানে। এই সময় যা করা উচিত তাই সে করল। ভোর রাতে সভা ভাঙল। নির্বাচন সামনে, সেটা বয়কট করার জন্য সাময়িক প্রচার করতে হবে। দলনেতারা আশঙ্কা করছেন কংগ্রেস নয়, সিপিএম থেকে তাদের উৎখাত করার চেষ্টা করতে হবে। অর্থাৎ ঘরের বাইরের যুদ্ধ, যতটা সম্ভব বেশি ক্যাডার বাড়াতে হবে। দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত স্পষ্ট হলো। জনসাধারণের ক্ষতিকর মানুষ যেমন জোচ্জার, সুদখোর ইত্যাদিদের প্রয়োজনে শেষ করে দেওয়া হবে। সাধারণত এরা পুলিশের, সরকারের সমর্থনপুষ্ট। এইসব মানুষের হাত থেকে সাধারণ মানুষ রেহাই পেলে দলের প্রতি সমর্থন বাড়বে, আর দেশ জুড়ে অস্থিরতা সৃষ্টি করলে খুব স্বাভাবিকভাবে শাসন ব্যবস্থার ঠুনকো কাঠামোটা ভেঙে পড়বে এবং বিপ্লবের প্রসন্ন সময় উপস্থিত হবে। দ্বিতীয় সিদ্ধান্ত, কতগুলো পুরনো বস্তা পচা সেন্টিমেন্ট যা কিনা বুর্জোয়া মানসিকতা প্রসূত, সেগুলো সমর্থক জনসাধারণের মোহমুক্ত করতে হবে। রেনেসাঁর কাল যাকে বলা হয়, সেই সময় তারপর থেকে তাদের মহান বলে চিহ্নিত করা হয়েছে। দেশের নানা জায়গায় ঘটা করে মূর্তি স্থাপন করা হয়েছে। তাদের অধিকাংশই সেই সম্মানের যোগ্য ছিল না। বুর্জোয়া শক্তিগুলো দেশের মানুষকে মোহগ্রস্ত করে রাখার জন্য তাদের ব্যবহার করছে। সাংস্কৃতিক বিপ্লবের সূচনা রাজনৈতিক বিপ্লবের পাশাপাশি শুরু করা দরকার। বাঙালির ইতিহাস বড় জোর 150 বছরের, খুব বেশি দূর নয়। পলাশীর যুদ্ধের সময় বাংলাদেশের রাজনৈতিক পটভূমিতে একটি বাঙালিও উপস্থিত ছিল না। এমনকি সিপাহী যুদ্ধের সময় সারা দেশ যখন আলোড়িত, তখন কোনো বাঙালির নাম শোনা যায়নি। প্রথম বাঙালি যিনি আমাদের সামনে নিজের কৃতিত্বে উঠে এসেছেন, তিনি কি রামমোহন রায়? ইতিহাস কথাই বলে, কিন্তু ভদ্রলোক একজন লিটল সর্দার ছাড়া অন্য কিছু নয়। এবং বাঙালিত্ব বলে সন্দেহ আছে। এদেশের রাজারা কুচবিহার, বর্ধমান থেকে এসেছে, এরা কেউ বাঙালি নয়। কৃষ্ণচন্দ্র রায় একজন বড় জমিদার ছাড়া কিছু নয়। অর্থাৎ 150 বছর আগে আমাদের চতুর্থ পূর্বপুরুষ মাথায় গামছা বেঁধে হয় চাষ করত, কিংবা সেই চাষের তদারকি করত। আমরা যা কিছু বলা শুরু করেছি রবীন্দ্রনাথ থেকে। অর্থাৎ বাঙালির কোনো ধারাবাহিক ইতিহাস নেই। 100-150 বছরের হঠাৎ উঠতি জাতির ফুটুনিতে চোখে পড়ার মতো। স্রেফ একদল নিরক্ষর চাষি, জেলে কিংবা চুরট এতকাল নিজেরাই নিজেদের মধ্যে খাওয়াখাই করেছে। ইংরেজ আসার পর অব্রাহ্মণরা তাদের চাটুকারিতা করার জন্য ইংরেজি শিখে নিলেন চটপট। এই বিদ্যায় চাকরি পেতে সুবিধা দিল। ব্রাহ্মণরা নিজেদের গোড়ামিতে কিছুদিন ইংরেজদের থেকে দূরে থাকার পর দেখলো এতকাল তাদের যারা ধর্মভয় দেখিয়ে দেবে রেখেছিল, তার অবস্থাপন্ন হয়ে যাচ্ছে চটপট ইংরেজি শিখে। শেষ পর্যন্ত তারাও লাইন ধরল। ফলে এতকালের মরে থাকা একটা জাত রাতারাতি চাউর হয়ে গেল। তা এরকম একটা জাত থেকে যখন দেশবন্ধু চিত্তরঞ্জন কিংবা বিদ্যাসাগর উঠে আসেন, তখন তাদের অস্বীকার করা যায়? হয়তো মাত্র 150 বছর আমরা মানুষ হয়েছি, কিন্তু এই সময়ের মধ্যে শিল্প সংস্কৃতিতে আমাদের অনেকের সঙ্গে পাল্লা দেবার মতো উপযুক্ত হতে পেরেছি। এখন প্রশ্ন, সেই শিল্প সংস্কৃতির কথা এতকাল আমরা জানি, তার সম্যক চেহারাটা সাধারণ মানুষের কতটা উপকারে লাগছে? অনিমেষ এ ব্যাপারে
একাডেমিতে যেসব কৃষি বিপ্লবের নাটক দেখেছে তা যদি গ্রামের মানুষকে দেখানো হয়, সত্যিকারের কৃষকরা দেখে হেসে গড়িয়ে পড়বে। তাই এই ব্যবস্থার পরিবর্তন দরকার। হয়তো তার মন সব কিছুতে সায় দেবে না, কিন্তু বৃহৎ কিছু ফল লাভের জন্য সামান্য ভুলগুলো সম্পর্কে অন্ধ হয়ে থাকা ভালো। ইতিহাস একটু অন্যরকম করে লেখা দরকার। ইংরেজরা আমাদের মানুষ করেছে, এটা সূর্যের মতো সত্য। ওরা আসার পর আমাদের জীবন ধরন, যৌন কাজের বাইরে অন্য কিছু জগতের কথা ভাবতে শিখলাম। কিন্তু তার বদলে গোলামিটাও রক্তে ঢুকে গেল। প্রিন্স দ্বারকানাথ পাল্লা দিয়ে ওদের সঙ্গে জয়েন্ট স্টক কোম্পানিগুলো খুলেছে, ব্যাংক স্থাপন করেছে ইংরেজদের কাছে জেনে, এবং মদ খেয়েছে এবং মেম সাহেবের কাছে প্রণয় জেনেছেন। ফলত তিনি প্রিন্স। বিদ্যাসাগর কিংবা রামমোহন যতই বাঙালিয়ানা চাপাই না কেন, তাদের চরিত্রে ইংরেজি শিক্ষা মেরুদণ্ডের মতো কাজ করছে। ফলে ইংরেজরা চলে যাওয়ার পর আমরা পিতৃমাতৃহীন হয়ে গেলাম। ভারতবর্ষের মানচিত্রে কোনো স্থান রইল না বাঙালির। ওদিকে ঊষর মরুভূমির মানুষ, রাজস্থানী কিংবা পার্সি সিদ্ধিরা ইংরেজদের চাকর না হয়ে তাদের মন জুগিয়ে ব্যবসা শুরু করলো। ইংরেজ চলে যাওয়ার পর দেশটা তাই ওদের হাতেই চলে গেল। রবীন্দ্রনাথ যদি এদেশে না জন্মাতেন, তাহলে আমাদের অস্তিত্বই বিপন্ন হতো। এই মানুষটি নিজে বীজ সৃষ্টি করে তা থেকে বিরাট মহিরুহ দাঁড় করিয়ে গেলেন একা। অবশ্য বিবেকানন্দের নাম তার পাশে উচ্চারণ করা যায়, এবং এই দুজন ব্যতিরেকে বাকি সব অন্ধকার। শ্রীহট্টের মানুষ সচেতনভাবে ধর্মবিশ্বাসে বাঙালিকে উদ্বেলিত করে তার ব্যবহারিক মূল্য কতটুকু। নদিয়া থেকে উড়িষ্যায় চলে যেতে হয়েছিল সম্পূর্ণ ব্যক্তিগত উন্মাদনায়। তাহলে তবে ওই ঈশ্বরমুখী মানুষটি নবজাগরণের প্রতীক বলে ঐতিহাসিকরা আমাদেরকে আফিম খাইয়ে যাচ্ছে। অনিমেষ সবার শেষে কিছু নির্দেশ দিল। এখন আর কোনো কুণ্ঠার সময় নয়। খুব শীঘ্রই একটা স্কোয়াড যাচ্ছে প্রতিবেশী রাষ্ট্রে গেরিলা ট্রেনিংয়ের জন্য। কিছু কিছু অস্ত্র যাতে ঠিক সময়ে পৌঁছে যায় তার আয়োজন করা হচ্ছে। এসবের জন্য যে অর্থ প্রয়োজন তার ব্যবস্থা অনিমেষদেরই করতে হবে। মিটিংয়ের পর সুভাষদার সঙ্গে যখন তারা কথা বলার জন্য অনিমেষ উঠে দাঁড়ালো, ঠিক তখনই ঘরটার দিকে নজর পড়ল। এতক্ষণ এই বড় ঘরটায় এত লোকের মধ্যে সে খেয়াল করেনি। দেখে হতবাক হলো সে। লোকটার প্রায় সে একই অবস্থা। তারপর চট করে নিজেকে সামনে লোকটা বলল, মালফাল খাইনি, বুঝতেই পারছেন। আমিও সেটার সন্ধান এখানে আসিনি, তাও দেখেছেন। আরে বাপ, আপনি তো মশাই আমাকে দেখে ঘাবড়ে গিয়েছিলেন। রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখে ভাবলাম এশালা নিশ্চয়ই খোঁচেরা, কী করে কাটানো যায় তাই ছিল আমার ধান্দা। অনিমেষ হাসলো। আপনি না এলে আমার এখানে আসতে একটু অসুবিধা হতো, তবে খুব চমকে দিয়েছেন কিন্তু। এই সময় সুভাষদা ওদের কাছে এলো। অনিমেষ, তুমি কি আজই ফিরে যাচ্ছ? তাই তো ইচ্ছে আছে। হ্যাঁ, তোমার কলকাতা না যাওয়াই ভালো। কিভাবে ফিরবে ঠিক করেছ? দুপুরে ট্রেন ধরবো। এই সময় লোকটা বলল, যাবেন কোন দিকে? সুভাষদা বলল, ও আপনি তো নর্থ বেঙ্গলে যাবেন, একসঙ্গে যেতে পারেন আপনারা। অনিমেষ জিজ্ঞাসা করলো, আপনি নর্থ বেঙ্গল কোথায় যাবেন? রায়গঞ্জ। আপনি? শিলিগুড়ি। বাহ, গুড। লোকটা হাসলো। কিন্তু ট্রেনে না যাওয়াই ভালো। তাহলে কিসে ফিরবেন? সে ব্যবস্থা আমি করছি। বোলপুরে একটা লরি এসেছে কোচবিহার থেকে, সেটা আজ সকালেই ফিরবে। ওটাতে এলাম, ওটাতেই যাব। আপনার সঙ্গে গেলে জায়গা হবে? সারা ভারতবর্ষকে সঙ্গে নিয়ে যেতে চাইলেও আপনি তো মশাই মোটেই 50 কেজির লোক হবেন। ওটা অনিমেষের সঙ্গে হাত মেলালো। এখন বাইরে প্রচণ্ড কুয়াশা, চারধার সাদা হয়ে গেছে। মাথার উপর আকাশটা তাই ঘোলাটে, এমনকি শুকতারা পর্যন্ত দেখা যাচ্ছে না। ওরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে ছড়িয়ে পড়ল। সুভাষ, অনিমেষ, সদ্যপরিচিত মানুষটি চুপচাপ গ্রামের বাকি পথটুকু পার হয়ে একটা ছোট্ট নদীর কাছে এলো। এটা ওরা যেদিক দিয়ে গ্রামে ঢুকেছিল তার বিপরীত দিক। এই গ্রামে শীতকাল বলেই হয়তো কোনো কুকুর এই ভোর রাতে ডাকছে না, কোনো মানুষ পথে হাঁটছে না। লোকটা বলল, আমি কিন্তু গুল মারিনি, এখানকার দেশি মদের দোকান খুব বিখ্যাত। আপনি জানলেন কি করে? অনিমেষ জিজ্ঞাসা করল। জেনে নিয়েছি। এই যে নদী, এটা ডিঙিয়ে আলপথ দিয়ে কিছুটা গেলে যে গ্রামটা পড়বে তার নাম তালতোর। ওটা ছাড়িয়ে একটু হাঁটলেই কোপাই। লোকটার পেছন পেছন নদী পার হলো ওরা। প্রচণ্ড ঠান্ডা জল। সুভাষ বলল, আপনি যখন সব জানেন তখন? লোকটা মাথা নাড়ল। তা কেন, একসঙ্গে পা ফেলে আসুন। সুভাষ বিরক্ত হলো। দূর মশাই, এতদিন পর এর সঙ্গে দেখা হলো, দুটো ব্যক্তিগত কথাও থাকতে পারে, বুঝছেন না কেন? লোকটা বলল, তা তো বটেই। বলে একটু এগিয়ে হাঁটা শুরু করলো। অনিমেষ অনেক দূরে গ্রাম দেখতে পাচ্ছিল। এদিকটায় শুধু মাঠ, আর মাঠ মাঝে মাঝে ঝোপঝাড়। শীতের সময় বলেই বোধহয় এখনও অন্ধকার হালকা হয়নি। সুভাষ কিন্তু অনিমেষের সঙ্গে কথা বলছে না।
ব্যাপারটা বুঝতে না পেরে অনিমেষ বলল, সেই প্যাকেটটা নিয়ে আমার সঙ্গে যেতে হবে তো? সুভাষ মাথা নাড়ল, না, ওটা ফিরিয়ে দিতে হবে না। কী আছে ওতে? অনিমেষ বুঝতে পারছিল না। রিভলভার, বলে সুভাষ কাঁধের ঝুলি থেকে একটা ছোট অস্ত্র বের করে অনিমেষকে দেখালো, ঠিক এই রকম। তারপরে অনিমেষ একদম পাথর হয়ে গেল, সামনে গুলি ছুড়ল। অনিমেষ দেখল চলতে চলতে সেই মুহূর্তে লোকটাদের দিকে মুখ ঘুরিয়েছিল এবং গুলিটা সরাসরি তার বুকে বিদ্ধ হতেই সে যেন কিছুটা শূন্য উড়ে গিয়ে মাটিতে পড়ল। সঙ্গে সঙ্গে ও সোহেলের কাছে ছুটে গেল সুভাষ। লোকটার ডান পকেটে একটা ছোট্ট অস্ত্র ছাড়া কিছু পাওয়া গেল না। তখনও গুলির শব্দ সেই নির্জন রাতের ফাঁকা মাঠে গড়িয়ে আকাশের দিকে এগিয়ে যাচ্ছে। অনিমেষ নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে ধাতস্থ হবার আগেই সুভাষ উঠে দাঁড়িয়ে বলল, দৌড়ে চলো। ঠিক খেয়াল নেই কতটা পথ ওভাবে পেরিয়ে এসেছে। শান্তিনিকেতনে ঢোকার মুখে সুভাষ পা থামালো। অনিমেষের চোখের সামনে তখনও সেই শরীরটা মাটিতে ছটফট করছে। এভাবে আচমকা হত্যা করার কোনো কারণ খুঁজে পাচ্ছিল না। লোকটা তাদের দলের না হলে গোপন মিটিংয়ে প্রবেশ করার সুযোগ পেল কী করে? তাহলে সুভাষ বলল, ভোর হয়ে আসছে, তুমি ফিরে যাও। অনিমেষ সরাসরি প্রশ্ন করল, লোকটা কি অন্যায় করেছিল? সুভাষ বলল, কথা বলার বেশি সময় নেই। ও পুলিশের চর, আমাদের সঙ্গে কাজ করার ভান করে এসেছে। আমি জানি ও ট্রেনে এসেছে, ট্রেনে যাবে। লরির ব্যাপারটা স্রেফ বানানো। তোমাকে কিংবা আমাকে আজ শ্রীঘরে ঢুকতে হতো। অনিমেষ বলল, আমি ভাবতেই পারছি না। সুভাষ বলল, চোখ কান খোলা রাখো অনিমেষ। যখনই বুঝবে কেউ পথের বাধা হচ্ছে তখনই তাকে সরিয়ে দেবে। সেন্টিমেন্ট মানুষকে সবসময় দম দিতে বাধ্য করে। লোকটার সম্পর্কে আজ বিকেলেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। যা হোক, আমি এখান থেকে চলে যাচ্ছি। তুমি পুল পেরিয়ে ডান দিকে রাস্তা ধরো। কিন্তু প্যাকেটটা? বললাম তো ওটা তোমার জন্য। গুলি লোড করাই আছে, সঙ্গে একটা কাগজে ডেমনস্ট্রেশন দেওয়া আছে। আবার দেখা হবে। সেই ফিকে চাঁদের আলোয় অনিমেষ সুভাষকে উল্টো পথে হাঁটতে দেখল। তারপর দ্রুত পা চালালো শান্তিনিকেতনের দিকে। কনকনে ঠান্ডাতেও এখন অনিমেষে শীত বোধ হলো না। হিম স্নান করা বাড়িগুলোর কাছে এসে অনিমেষ একবার দাঁড়ালো। হঠাৎ প্রচণ্ড ক্লান্ত লাগছে, নাক দিয়ে জল গড়াচ্ছে, নাক মুখ বরফের মতো ঠান্ডা। সমস্ত এনার্জি যেন শরীর থেকে নিংড়ে নিয়েছে রাতটা। পূবের আকাশ এখন ঈষৎ লাল। বাগান পেরিয়ে সে খিড়কি দরজার কাছে এসে দাঁড়িয়ে, সেটা বন্ধ। কয়েকবার আস্তে শব্দ করলেও ভেতরে কারো সাড়া পাওয়া গেল না। বাড়িটা যেন নিঝুম হয়ে আছে। হঠাৎ অনিমেষের মনে হলো সে মাধবীলতার কাছে কখনোই পৌঁছতে পারবে না। অন্যের গড়া দুর্গে মাধবীলতার থেকে বেরিয়ে গেলে সে ফিরে কখনোই দরজাটা খোলা পাবে না। ব্যাপারটা ভাবতেই হিম হয়ে গেল বুক। সে খুব জোরে আঘাত করতে লাগলো দরজায়। এখন এই কাক ভরে এই শব্দ চতুর্গুণ হলেও তার কোনো প্রতিক্রিয়া বোঝা যাচ্ছে। হতাশ অনিমেষ ভেতরে পায়ের আওয়াজ পেল। এবার দরজা খুলল মাধবীলতা। তার চোখে মুখে উদ্বেগ। নিচু গলায় জিজ্ঞাসা করলো, কি হয়েছে? অনিমেষ উত্তর না দিয়ে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে মাধবীলতার হাত নিজের দু হাতে টেনে নিল। মাধবীলতা বলল, মা, তুমি একদম জমে গেছো, এসো তাড়াতাড়ি ভেতরে এসো। চাতালের পাশে সবকটা দরজা বন্ধ। দারোয়ানটার ঘুম ভাঙার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বন্ধ ঘরের উত্তাপ বড় আরামের। অনিমেষ সরাসরি খাটে গিয়ে বসে জিজ্ঞাসা করলো, তুমি ঘুমাওনি? মাধবীলতা ঠোঁট টিপে মাথা নাড়ল। তারপর জিজ্ঞাসা করলো, কি হয়েছে? কিছু না। অনিমেষ সহজ হবার চেষ্টা করছিল। তোমাকে অসুস্থ দেখাচ্ছে, শুয়ে পড়ো। শুয়ে আর কি হবে, একটু বাদেই তো বের হতে হবে। তুমি কি আজই ফিরে যাবে? হ্যাঁ। ট্রেন কখন? বোধহয় 12টা। তাহলে তো অনেক দেরি আছে। অনিমেষ মাধবীলতাকে পূর্ণ চোখে দেখল। তারপর বলল, তোমার কিছু বলার নেই? না, তুমি ভালো থেকো, শুধু এতটুকুই। বালিশে মাথা রেখে অনিমেষ চোখ বন্ধ করলো। মাধবীলতা এসে ওর পাশে বসলো। বসে বলল, তোমাকে কিন্তু আজ অন্যরকম দেখাচ্ছে। একটা লোককে চোখের ওপর মরে যেতে দেখলাম। সে কি? কেন? লোকটা বিশ্বাসঘাতকতা করছিল। লতা, জানি না তোমার সঙ্গে আমার আবার কবে দেখা হবে। বোধহয় দেখা না হওয়াই ভালো। কেন? তোমায় দেখলে আমি ভীষণ দুর্বল হয়ে পড়ি। জানতাম না তো। আজ ফিরে এসে দরজা বন্ধ দেখে সেটা অনুভব করলাম। আমি দূরে থাকলে মনে হয় তুমি আমার জন্যে আছো, কিন্তু কাছে এলে ভয় হয় যদি হারিয়ে যাও। মাধবীলতা ধীরে ধীরে ওর মুখ অনিমেষের গলার উপর রাখল। দুহাতে অনিমেষের মাথা আঁকড়ে ধরে নিজের শরীরে তাপে অনিমেষের শরীরটা ঢেকে দিল। আমি আছি, আমি থাকবো। 10টা নাগাদ ওরা টাকা পয়সা মিটিয়ে বেরিয়ে এলো। রিক্সা নিল না ওরা। জিনিসগুলো দুহাতে বয়ে বড় রাস্তায় চলে এলো। বেরোবার আগে মাধবীলতা প্যাকেটটা বের করে জিজ্ঞেস করলো, সেই ভদ্রলোক তার এলেন না? অনিমেষ হাত বাড়িয়ে প্যাকেটটা নিল। ওটা আমার জন্য। কি আছে জানো এতে? মাধবীলতা ঘাড় নাড়ল। রিভলভার।
অনিমা সযত্নে জিনিসটাকে লুকিয়ে রাখলো। রাখতে গিয়ে ওর মনে পড়ে গেল, বড় রাস্তায় এসে সে জিজ্ঞেস করলো, আমার জিনিসপত্র ওরা হোস্টেল থেকে এসে তোমার কাছে পৌঁছে দিয়েছিল না? হ্যাঁ। সেগুলো ঠিক আছে? কেন? আমি একটা জিনিস একদম ভুলে গিয়েছিলাম। 2টো প্যাকেট আমার কাকা আমাকে দিয়েছিল দুজনকে দেবার জন্য। মনেই পড়ছে না ওগুলো নিয়ে আমি কি করেছি। তুমি কি প্যাকেট দুটো ওর মধ্যে পেয়েছ? না তো, কি আশ্চর্য! তাহলে গেল কোথায় ওগুলো? বুকনুট চ্যানেলটির সাথে থেকেও সাবস্ক্রাইব করো। নেক্সট পর্ব শোনার আমন্ত্রণ রইল।